mistake tonight, and it will pay for it. আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বিডি টাইমসে। পুরো পৃথিবী জুড়ে ৪৭ বছর যাবৎ যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের জন্য একটি আতঙ্কের নাম ইরানের আয়াতুল্লাহ আলী খামেনি। এই ৪৭ বছরে পৃথিবীর অসংখ্য পরিমাণ দেশ মানচিত্র থেকে শেষ হয়ে গেছে, আবার অনেক দেশ মানচিত্রে জন্ম নিয়েছে। শুধুমাত্র বিগত ২০ বছরে লিবিয়ার গাদ্দাফি, ইরাকের সাদ্দাম, সিরিয়ার বাশার আল আসাদের মতো প্রভাবশালী নেতারাও শেষ হয়ে গেছে, কিন্তু ইরান যেন একটি শক্ত মাটির উপরে পর্বতের মতো দাঁড়িয়ে রয়েছে। অদ্ভুত ব্যাপার হলো, ইরানের এই শক্তির পিছনের মূল নামটা হলো ইরানের ইসলামী বিপ্লব বা ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী কিংবা আইআরজিসি। ধারণা করা হয় ইরানের এই বাহিনী যতদিন থাকবে ততদিন পর্যন্ত ইরানকে ভাঙা অসম্ভব। এমনকি পৃথিবীর যত বড় শক্তিশালী দেশই হোক না কেন, ইরানের সাথে পেরে ওঠাও খুব একটা সহজ হবে না। আয়াতুল্লাহ আলী খামেনি না থাকলেও ইরানের তেমন কোনো সমস্যা হবে না যদি আইআরজিসি থেকে যায়। ইরানের এই আইআরজিসি আসলে কি, কেন এই বাহিনীকে পশ্চিমা বিশ্ব এত ভয় পায়? এরা কি ইরানের সামরিক বাহিনী নাকি অন্য কিছু? ইরানের এই বাহিনী কতটা শক্তিশালী? কিভাবে এই বাহিনীর জন্ম হলো? যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব কেন বারবার আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসাবে গণ্য করে? এই প্রতিটি বিষয় নিয়ে A to Z আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ প্রিয় দর্শক, আমরা ফিলিস্তিনিদের পক্ষে কথা বলার কারণে ইউটিউব আমাদের আগে দুটি চ্যানেলই বন্ধ করে দিয়েছে, তাই দয়া করে আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ইরান ইসলাম প্রজাতন্ত্র একটি দেশ। এই ইসলাম প্রজাতন্ত্র তৈরি হয়েছিল ১৯৭৯ সালে। ১৯৭৯ সালের আগে ইরানও ছিল রাজতন্ত্র, সৌদি আরব এবং আশপাশে আরব দেশগুলোর মতো। তখন ইরানের ক্ষমতায় ছিল রেজা শাহ পাহলভি। রেজা শাহ পাহলভি ছিল যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের বিশ্বস্ত গোলাম। ইরানের সবকিছু পরিচালনা করা হতো পশ্চিমাদের ইশারায়। ইরানের প্রাকৃতিক খনিগুলো পর্যন্ত তদারকি করত যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন। ১৯৭৯ সালে ফ্রান্স থেকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি ইসলামী বিপ্লবের ডাক দেয় পুরো ইরান জুড়ে। তার ডাকে দলে দলে লোক রাস্তায় নেমে আসে রেজা শাহ পাহলভির বিরুদ্ধে। শুরু হয়ে যায় সরকার বিরোধী আন্দোলন। ১৯৭৯ সালের ঘটায় একটি যুগান্তকারী বিপ্লব, যেটা ইরানকে শাহ মোহাম্মদ রেজা পাহলভির এক নায়কতন্ত্র থেকে আয়াতুল্লাহ খামেনির ইসলামিক গণতন্ত্রের দেশে পরিণত করে। একে বলা হয় ফরাসি এবং বলশেভিক বিপ্লবের পর ইতিহাসের তৃতীয় মহান বিপ্লব। রেজা শাহ পাহলভি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ইরানের বিপ্লবীরা যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের এম্বাসি ঘিরাও করে এবং যুক্তরাষ্ট্র ব্রিটেনের রাষ্ট্রদূত সহকারে সমস্ত নাগরিকদের বন্দী করে। ইরানের এসব বিপ্লবীদের নিয়েই তৈরি হয় আইআরজিসি কিংবা ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। আইআরজিসি কিংবা ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আসলে কি? এটা কি সামরিক বাহিনী নাকি অন্য কিছু? ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী কিংবা আইআরজিসি ইরানের সামরিক বাহিনী, তবে ইরানের আলাদা একটি সামরিক বাহিনীও রয়েছে। ইরানের সর্বমোট সামরিক বাহিনীর সংখ্যা ৬,৫০,০০০, কিন্তু আইআরজিসির সদস্য সংখ্যা ১,৮০,০০০ থেকে শুরু করে ২ লাখ। ইরানের আইআরজিসির আলাদাভাবে বিমান বাহিনী রয়েছে, নৌবাহিনী রয়েছে, গোয়েন্দা সংস্থা রয়েছে, যেটা সরাসরি ইরানের সামরিক বাহিনীর থেকে আলাদাভাবে কাজ করে। তবে আইআরজিসির উপরে সামরিক বাহিনীর থেকেও অনেক বেশি দায়িত্ব রয়েছে, যেমন বিদেশি শক্তিদের হাত থেকে দেশকে রক্ষা করার পাশাপাশি দেশের ভিতরেও পুলিশের দায়িত্ব নিয়ে দেশকে পরিচালনা করতে হবে। শুধু এখানেই শেষ নয়, ইরানে যে ইসলাম প্রজাতন্ত্র রয়েছে, এই ইসলাম প্রজাতন্ত্র রক্ষা করার জন্য ইরানের আইআরজিসি দায়বদ্ধ। যেমন ইরানের ইসলাম প্রজাতন্ত্র যদি কেউ ধ্বংস করতে চায়, তাহলে তাদের বিরুদ্ধে লড়াই করবে আইআরজিসি, দেশের সামরিক বাহিনী করবে না। আর এই কারণে ইরানের সর্বোচ্চ নেতা যদি শেষ হয়ে যায়, সামরিক বাহিনী যদি ধ্বংস হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত আইআরজিসির সদস্যরা জীবিত থাকবে ততক্ষণ পর্যন্ত ইরানের ইসলামী বিপ্লব থাকবে এবং ইরান টিকে থাকবে। এবার আসা যাক যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং পশ্চিমা বিশ্ব কেন ইরানের আইআরজিসিকে এতটা ভয় পায়। এর কারণগুলো এক এক করে ব্যাখ্যা করছি। ইরানের আইআরজিসি শুধু সামরিকভাবে হস্তক্ষেপ করে না, তাদের হাতে রয়েছে ইরানের পুরোপুরি নিয়ন্ত্রণ। ইরানের রাজনীতির প্রায় ৮০% নিয়ন্ত্রণ করে থাকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। যেমন প্রেসিডেন্ট পদে কে লড়াই করবে, কে করতে পারবে না, কে যোগ্য কে অযোগ্য, কে কঠোরপন্থী কে পশ্চিমাপন্থী,
এই সব কিছুর উপরে সম্পূর্ণভাবে নজর রাখার অধিকার রাখে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। শুধু এখানে শেষ নয়, বর্তমানে যে ইরানের সামরিক শক্তি রয়েছে তার প্রায় 80% ইরানের আইআরজিসি পরিচালনা করে থাকে। ইরানের ক্ষেপণাস্ত্র প্রকল্প, পারমাণবিক প্রকল্প, ইরানের হাতে যত পরিমাণ সামরিক অস্ত্র রয়েছে তার প্রায় 80% উৎপাদন এবং নিয়ন্ত্রণ করছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। আর ইরানের এই ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী শুধুমাত্র ইরানের সর্বোচ্চ নেতার কাছে তাদের কপিয়ত দিতে হয়, ইরানের প্রেসিডেন্টের কাছে নয়। ইরানের সামরিক বাহিনী যে রয়েছে তারাই শুধুমাত্র প্রেসিডেন্টের কাছে দায়বদ্ধ। এবার আলোচনা করব যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ পশ্চিমা বিশ্ব কেন বারবার ইরানের আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসাবে গণ্য করতে চেয়েছে এবং এখনও করছে। এর কারণ হলো ইরানের আইআরজিসি শুধুমাত্র ইরানের ভিতরেই সীমাবদ্ধ নয় এবং শুধুমাত্র মধ্যপ্রাচ্য নয়, পৃথিবীর বিভিন্ন দেশে তারা তাদের প্রভাব বিস্তার করেছে এবং এখনও করছে। যেমন লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি, সিরিয়াতে রয়েছে বেশ কয়েকটি মিলিশিয়া, ইরাকে কাতাবিয়া হিজবুল্লাহ সহ মধ্যপ্রাচ্যে অন্তত 15টি ইরানের মিলিশিয়া সংগঠন রয়েছে। আর এদেরকে ট্রেনিং, অস্ত্র, অর্থ এই সব কিছু দিয়ে সহযোগিতা করে যাচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। শুধু এখানেই শেষ নয়, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের অর্থ এবং অস্ত্রের যোগানদাতাও ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। কিন্তু এর চেয়েও বড় ব্যাপার হলো মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে মাঝে মাঝে এই সমস্ত মিলিশিয়া বাহিনীগুলো যে হামলা পরিচালনা করে, এর মাধ্যমে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল অনেক ঝুঁকিতে থাকে। আর এজন্য এ সমস্ত অপরাধের দায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর উপরে দিয়ে তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসাবে কালো তালিকার চেষ্টা করেছে এবং এখনও করছে। যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব ইরানের আইআরজিসিকে অভিযোগ দিয়ে থাকে তারা নাকি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার রক্ষী বাহিনী। কিন্তু প্রকৃতপক্ষে ইরানের আইআরজিসি ইরানের সর্বোচ্চ নেতার রক্ষী বাহিনী নয়, তারা পুরো ইরানের রক্ষী বাহিনী। যেমন ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা কে হবে এটাও ঠিক করে রাখা হয় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর পক্ষ থেকে। আর এখানে কোনো স্বজনপ্রীতি নেই। যেমন বর্তমান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার উত্তরসূরি হিসাবে 4 জনকে তৈরি করে রাখা হয়েছে। এর ভিতরে ইরানের সর্বোচ্চ নেতার উত্তরসূরি হিসাবে তার ছেলেকে রাখা হয়নি। ইরানের শত্রু হোক সে ইরানের ভিতরে কিংবা ইরানের বাহিরে অথবা 1000 কিলোমিটার দূরে, এ সব কিছুই খুবই সূক্ষ্মভাবে মোকাবেলা করে থাকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। আর এই সব কিছু বিবেচনা করার পর আন্তর্জাতিকভাবে বলা হয় ইরানে অ্যাটাক করার মতো শক্তি কোনো দেশের পক্ষেই খুব একটা সহজ হবে না। এমনও বলা হয় ইরানের সাথে যুদ্ধ শুরু হয়ে গেলে শুধুমাত্র ইরান জ্বলবে না, বিস্তর মধ্যপ্রাচ্য জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। আর এই যুদ্ধ শুধুমাত্র মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, কারণ ইরানের আইআরজিসির প্রভাব বিস্তর আফ্রিকা পর্যন্ত বিস্তৃত। আর এসবের কারণে বারবার যুক্তরাষ্ট্র ইরানের সাথে যুদ্ধ করতে এসেও যুদ্ধে জড়ায় না, কারণ ইরানের সাথে যুদ্ধ করা খুব একটা সহজ ব্যাপার নয়। এটা ভেনেজুয়েলা নয়, এটা সিরিয়া নয়, এটা ইরাক নয়, এটা আফগানিস্তান নয়, এটা ইরান 47 বছর শক্ত মাটির উপরে পর্বতের মতো দাঁড়িয়ে রয়েছে। তবে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব ইরানের সাথে সরাসরি যুদ্ধ না করলেও অন্তত 40 বছর তারা ইরানের সাথে বাণিজ্য যুদ্ধ করে যাচ্ছে। ইরানের উপর রয়েছে পৃথিবীর সমস্ত নিষেধাজ্ঞা যেন ইরান অর্থনৈতিক এবং সামরিকভাবে শক্তিশালী হতে না পারে। কিন্তু ইরান থেমে থাকেনি। প্রযুক্তিগত দিক দিয়ে ইরান এখন যথেষ্ট শক্তিশালী একটি দেশ। সামরিক শক্তির দিকে বিবেচনা করলে পৃথিবীর সমস্ত নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইরান পৃথিবীর বুকে একটি শক্তিশালী দেশে পরিণত হয়েছে। আর এই সব কিছু হয়েছে ইরানের ইসলামী বিপ্লবের কারণে। কারণ ইরানের বিশ্ববিদ্যালয়গুলো থেকে তৈরি হয় গবেষক, মিসাইল বিজ্ঞানী, পারমাণবিক বিজ্ঞানী, বাংলাদেশের মতো চোর বিজ্ঞানী নয়। সামরিক শক্তির দিক দিয়ে যে ইরান কতটা শক্তি অর্জন করেছে তা এখন পৃথিবীর কাছে দৃশ্যমান। যতই দিন যাচ্ছে ততই ইরানের সামরিক শক্তি বিশ্বের কাছে উন্মোচন হচ্ছে। সর্বশেষ 2026 সালের শুরুর দিকে ইরান এমন একটি অস্ত্র পরীক্ষা করেছে যা পৃথিবীর উন্নত 10টি দেশের কাছেও নেই। আর তা হলো ইরানের বহু কাঙ্ক্ষিত খোরামশাহ পাইপ অন্তঃমহাদেশীয় ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র, যা পৃথিবী ভেদ করে মহাকাশ ছিঁড়ে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড গিয়ে হিট করবে। কতটা শক্তিশালী ইরানের এই ক্ষেপণাস্ত্র এই সম্পর্কে জানতে দেখতে পারেন আমাদের এই ভিডিওটি। প্রিয় দর্শক, আমাদের প্রতিটি ভিডিওর ইনফরমেশন উল্লেখযোগ্য ভেরিফাই পেজ থেকে সংগ্রহ করা। এরপরও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এখানেই শেষ করছি আমাদের আজকের প্রতিবেদন। আল্লাহ হাফেজ।